দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ। আজ 10ই জুলাই বুধবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সারা রাত ঘুমোয়নি, কল্যাণ চৌবেকে নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ, সরগরম মানিকতলা। বাগদায় আক্রান্ত বিজেপি প্রার্থী, রিপোর্ট তলব কমিশনের। দুপুর 1টা পর্যন্ত কতটা ভোট পড়ল? ভোট দিতে এলেই গুলি করে দেব, কাঠকড়ায় কেন্দ্রীয় বাহিনী। বিস্ফোরক অভিযোগ। তৃণমূলকে আশ্বস্ত করতে ভোট দিয়ে ভিডিও করলেন ভোটার। শোরগোল রায়গঞ্জে। স্বামীর কাছে দাবি করতে পারেন খোরপোশ। মুসলিম মহিলাদের জন্য ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সিবিআইকে অপব্যবহার কেন্দ্রের, রাজ্যের অভিযোগকে সুপ্রিম মান্যতা। ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুতে দায়ের এফআইআর। রাজনৈতিক কারণে খুন, দাবি আইএসএফ এর। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভোটের দিন সকালেও মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সকালে কুণাল ঘোষ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করে বলেন, কল্যাণ চৌবে যেন খালি পেটে না থাকে, আজ যেন বেশি করে জল খায়। হারবে সবাই জানে, কিন্তু শরীরটা দেখে রাখুক। চোখ মুখের অবস্থা দেখেছেন, কালি পড়ে গেছে চোখের তলায়, সারা রাত ঘুম হয়নি। এরপরই কুণালের সংযোজন, আমি গতকাল যে অডিও ক্লিপ দিয়েছি তারপরে ওর দলের শীর্ষ নেতৃত্বের কেউ ওর পাশে দাঁড়ায়নি, ও আবার মানুষের পাশে কি করে দাঁড়াবে? ভোটের হার নিয়েও কুণাল বলেন, কিছু জায়গায় ভোট কম পড়েছে, সংগঠকদের সবাই ময়দানে নেমে পড়েছেন, বিকেলের মধ্যে শতাংশ ঠিক হয়ে যাবে। হারের ভয়ে নানা কথা বলে চলেছে বিজেপি প্রার্থী। উপনির্বাচনে ভোট কম পড়ে, কিন্তু সুপ্তি পাণ্ডে বিপুল ভোটে জিতবেন। উপনির্বাচন ঘিরে উত্তেজনা। বাগদায় বিজেপি প্রার্থীর আক্রান্তের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অবিলম্বে ফোর্স পাঠানোর নির্দেশ কমিশনের। প্রয়োজনে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের। সেই সঙ্গে ছাপ্পা ভোটের যে অভিযোগ এসেছে বিজেপির পক্ষ থেকে, সেই নিয়েও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকেও রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। দুপুর 1টা পর্যন্ত রাজ্যের 4 বিধানসভায় মোট ভোট পড়েছে 38.28%। রায়গঞ্জে ভোটদানের হার সর্বোচ্চ, ভোট পড়েছে 41.38%। রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে 42.19%। বাগদায় ভোট পড়েছে 35.66%। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলায় 33.37%। প্রসঙ্গত, দেশের 7 রাজ্যে মোট 13টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সেই সঙ্গে ভোট গ্রহণ চলছে রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রেও, যার মধ্যে রয়েছে রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। প্রথম 4টে বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এবং এই বছর লোকসভা নির্বাচনেও ছিল বিজেপির দখলে। অন্যদিকে মানিকতলা 2 নির্বাচনেই ছিল তৃণমূলের দখলে। বিজেপি প্রার্থী হিসেবে জেতা 3 প্রার্থী পরে তৃণমূলে যোগ দেন। অন্যদিকে মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে মারা যাওয়ার পর এই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মানিকতলা উপনির্বাচনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ভোট দিতে গেলে গুলি করার হুমকি দেওয়া হয়, দাবি ভোটারদের। কলকাতা পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের মানিকতলা বাস ডিপোর ভেতরের বুথের ঘটনা। 167 মানিকতলা বিধানসভা কেন্দ্রের 234 নম্বর বুথে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। ভোটারদের অভিযোগ শুনে এলাকায় ছুটে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। ভোটারদের থেকে তিনি অভিযোগ শুনে নির্বাচন কমিশনে জানাবেন বলে জানিয়েছেন। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোথাও কোথাও বেশি সক্রিয় বলে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রিসাইডিং অফিসারের কাজ নিজেরা উপযাজক হয়ে করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অভিযোগ তৃণমূল প্রার্থীর। এদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, শুধু বুথের বাইরেই নয়, আগামী নির্বাচন থেকে যাতে বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকে, কমিশনকে আমরা সেটা জানাবো। বুথের ভেতর যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে ভোটের সব হিসেব পাল্টে যাবে। আগামী বিধানসভা নির্বাচন 26 সালে নয়, যেটা 25-এ হবে, তাতে যাতে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনী এই ব্যবস্থাও রাখা হয়, সেই দাবি জানানো হবে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। নির্বাচন চলাকালীন রায়গঞ্জ থেকে উঠে এলো চাঞ্চল্যকর ঘটনা। শাসক দলের প্রতি আনুগত্য প্রমাণ করতে ভোট দেওয়ার সময় নিজের ভোটদানের ভিডিও করলেন এক মহিলা, কিন্তু এই ঘটনা রইল না গোপন। নিজেই সেই ভিডিও নিয়ে সোজা চলে গেলেন তৃণমূল নেতার কাছে। বুধবার রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লী জিএসপি স্কুলের 147 নম্বর বুথে দেখা গেল এক অভিনব ঘটনা। গোটা ঘটনার শোরগোল শহরে। মহিলার এমন কাণ্ডের পিছনে কারণ কি? স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি কর্মী হিসেবে ওই মহিলা এলাকায় জনপ্রিয় ছিলেন। লোকসভা ভোটের সময় থেকে তার সখ্যতা গড়ে ওঠে তৃণমূলের সঙ্গে, কিন্তু অনেক চেষ্টা করেও জোড়াফুল শিবিরের মন কিছুতেই জয় করতে পারেননি তিনি। এমনটাই জল্পনা ছিল দলের অন্দরে। তাই নিজেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রমাণ করতেই নিজের ভোটদানের ভিডিও করে দেখালেন উত্তর দিনাজপুর জেলা
তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকারকে। যে কোনো ভোটারের ভোটদান প্রক্রিয়া অত্যন্ত গোপনীয় বিষয়, কিন্তু রায়গঞ্জের এই মহিলার কল্যাণে গোপনীয়তা কোথায় রইল? পাশাপাশি প্রশ্নও উঠল, শাসক দলের মন জয়ের এমন অভিনব উপায় অতীতে সত্যিই কি কেউ দেখেছেন? তাছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ নিষেধ, তবুও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের ভিডিও করলেন এই মহিলা। লোকসভা নির্বাচন মেটার পরও উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই রায়গঞ্জে। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, আরেকদিকে বিজেপির মানস কুমার ঘোষ। এদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াইতে সামিল শহরের বহু পরিচিত মুখ কংগ্রেসের মোহিত সেনগুপ্ত। যদিও বিগত লোকসভা, চলতি লোকসভার পর রায়গঞ্জ আসনে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। এমতাবস্থায় তৃণমূলের মন পেতে এই মহিলা যে ঘটনা ঘটালেন, তারপর রায়গঞ্জে তৃণমূলকে কিছুটা ব্যাকফুটে নিয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। এখন থেকে মুসলিম মহিলারাও বিবাহ বিচ্ছেদ হলে স্বামীর কাছে দাবি করতে পারবেন খোরপোশ। বুধবার সকালে এই যুগান্তকারী রায় দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি.ভি. নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহার বেঞ্চে এই রায় দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, এক মুসলিম ব্যক্তি স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের পর খোরপোশ দিতে অস্বীকার করেছিলেন। খোরপোশের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন ওই ব্যক্তি। এদিন শীর্ষ আদালত এই পিটিশন খারিজ করে বলে, ফৌজদারি আইনের 125 ধারার অধীনে ডিভোর্সি মুসলিম মহিলাও তার প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করতে পারেন। বিচারপতি নাগারত্ন বলেন, আমরা ফৌজদারি আবেদন খারিজ করে দিচ্ছি। সেই সঙ্গে এই সিদ্ধান্তে আসছি যে ফৌজদারি আইনের 125 ধারার সমস্ত মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য, কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই নয়। অনেক স্বামীরা বুঝতেই পারেন না যে তাদের স্ত্রী যারা গৃহবধূ, তাদের উপরে মানসিক দিক থেকে কতটা নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়া। সিবিআই এর ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য। বুধবার রাজ্য সরকারের এই অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের এই অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। যদিও কেন্দ্রের দাবি ছিল রাজ্য সরকারের এই অভিযোগের গ্রহণযোগ্যতা নেই। এদিন তাদের সেই যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 13ই আগস্ট। বাংলার অভিযোগ ছিল, রাজ্যের অনুমতি না নিয়ে, রাজ্যের সঙ্গে আলোচনা না করে একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এফআইআর করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এদিন বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআইকে অপব্যবহার নিয়ে রাজ্য যে অভিযোগ করেছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। রাজ্যের আরও দাবি ছিল, সিবিআইকে এফআইআর করতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে। তাদের এই দাবি যুক্তিযুক্ত বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। ঢোলাহাটি পুলিশের মারে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় পরিবার। ঢোলাহাট থানার এসআই ও আইসির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মৃতের বাবা। এদিকে আইএসএফ এর দাবি, মৃত যুবক তাদের দলের সদস্য, সেই কারণে এই অত্যাচার। গোটা ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত ঢোলাহাট থানা চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয়েছে র্যাফ। পুলিশ হেফাজতে বেধড়ক মারের জেরে জামিনে মুক্তি পাওয়ার পর যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল মঙ্গলবার। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ঢোলাহাট থানা চত্বর। বুধবার ঢোলাহাট থানার এসআই রাজদীপ সরকার ও ঢোলাহাট থানার আইসির বিরুদ্ধে এফআইআর করলেন নিহত যুবকের বাবা। এই ঘটনায় আইএসএফ জেলা নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত আবু সিদ্দিক হালদার আইএসএফ এর সক্রিয় কর্মী ছিলেন, সেই কারণেই তাকে খুন করা হয়েছে। ঘটনায় সঠিক সিদ্ধান্তের দাবি জানায় আইএসএফ নেতৃত্ব। বুধবার সকালে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন আইএসএফ কর্মীরা। পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করার পরই অবস্থান বিক্ষোভ তুলে নেন আইএসএফ কর্মী সমর্থকরা। আইএসএফ এর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, আবু সিদ্দিককে পিটিয়ে মারা হয়েছে। দোষী পুলিশ অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান তিনি। এদিন নিহত যুবকের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করেন মানবাধিকার সংগঠন সিপিডিআর এর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির নেতৃত্ব। জেলা কমিটির সম্পাদক জ্ঞানতোষ প্রামাণিক যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্ত নয়, বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।